আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগত। পড়ছি চেনা চোখে অচেনা তুমি, পর্ব ১। ৯ বছরের মেয়ের সাথে বিয়ে হওয়ার রাগে দেশ ছেড়েছিল আরিফ। আজ ১৫ বছর পর সেই মেয়ের সাথে দেখা হলো বিদেশের মাটিতে। তাও আরিফ ভার্সিটির প্রফেসর, সেই ভার্সিটির স্টুডেন্ট হিসেবে। ১৫ বছর দেখা হলো, প্রথম দেখায় তারা একে অপরকে চিনতে পারলো, কারণ তারা চাচাতো ভাই বোন। যোগাযোগ না থাকলেও একে অপরের ছবি তারা বহুবার দেখেছে। আরিফ যখন ক্লাসে ঢুকলো, ক্লাসের স্টুডেন্টদের দিকে নজর দিলে ক্লাসের এক কোণে তার দৃষ্টি থেমে যায়। সে বুঝতে পারে না সে যাকে দেখছে সেও কি সত্যি এখানে উপস্থিত আছে। আরিফ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে মায়ার দিকে। মায়াও তার দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। মায়াও নিজের টিচার হিসেবে আরিফকে আশা করেনি। আরিফের তো মায়াকে দেখে হার্ট অ্যাটাক করার উপক্রম। মায়াও তার ঘোর কাটিয়ে উঠতে পারল না। আরিফ যথাসম্ভব নিজেকে শান্ত রেখে ক্লাস নিল। ক্লাস শেষে ক্লাসরুম থেকে বের হওয়ার আগে আরিফ মায়াকে উদ্দেশ্য করে বলল, মিস মায়া, মিট মি ইন মিট মি ইন দ্য অফিস রুম। মিস মায়া, আমার সাথে অফিস রুমে দেখা করুন। আরিফ কথাটা বলে ক্লাসরুম থেকে বের হতে ক্লাসের সকল স্টুডেন্ট এক চিৎকার দিয়ে উঠল, ওহো, ওহো। মানে এই ভার্সিটির প্রায় 70% মেয়ের ক্রাশ প্রফেসর আরিফ। তাকে এই ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম ও রুডো প্রফেসর। সকল মেয়ের তার জন্য পাগল। সেই প্রফেসর একটা মেয়েকে নিজের সাথে দেখা করতে বলল, এটা নিয়ে ছেলেরা মজা নিতে লাগলো। আর কিছু মেয়ে বুকে আগুন জ্বলে উঠল। ক্লাস শেষ হলে মায়া এলো আরিফের অফিস রুমে। অফিস কক্ষের সামনে সে মায়ার নক করলো দরজায়। মে আই কাম ইন স্যার? অফিস রুমের ভেতর থেকে গম্ভীর কণ্ঠে আওয়াজ এলো, ইয়েস কাম ইন। ভাইয়া অফিস রুমে প্রবেশ করে দাঁড়িয়ে থাকলে আজ আরিফ তাকে বসতে বলে, সিট ডাউন। মায়া বসে চেয়ারে, ভীষণ অস্বস্তি হচ্ছে। কি জানে কি বলে, এখন অপমান করবে। আরিফ নিজের চশমা টেবিলের উপর খুলে রেখে বলে, এখানে এসেছিস কেন? মায়া অস্বস্তিতে কিছু উত্তর দিতে পারে না। এতে রেগে যায় আরিফ। টেবিলের উপর নিজের হাত রেখে প্রশ্ন করে, হোয়াই ডিড ইউ কাম হেয়ার? টেবিলের উপর আরিফের হাত রাখার শব্দে ভয়ে কেঁপে ওঠে মায়া। ভীতু গলায় বলে, ইউনিভার্সিটির জন্য। আমি স্কলারশিপ পেয়েছি। তোর সাথে আর কে আছে? আমি একাই। কোথায় থাকিস? ইউনিভার্সিটির হোস্টেলে। আজ থেকে আমার বাসায় থাকবি। নিজের সব জামা কাপড় প্যাক করে নিয়ে আয় হোস্টেল থেকে, যা। আরিফের এমন কথায় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে যায় মায়া। যে লোক তার বাড়ি ছেড়েছে কিনা বলে তার বাসায় থাকতে মায়া, এ যেন কিছুতেই মানতে পারছে না মায়া। মায়া হাঁ করে তাকিয়ে আছে আরিফের দিকে। মায়ার কোনো প্রতিক্রিয়া না দেখে রেগে যায় আরিফ। রেগে গিয়ে উচ্চ স্বরে বলে, ডিডন্ট ইউ হিয়ার হোয়াট আই সে? এটা পর্ব ২। আরিফ গম্ভীর কণ্ঠটা যেন অফিস রুমের দেয়ালে ধাক্কা খায়। মায়া চমকে ওঠে, তারপর ঠোঁট কাঁপিয়ে বলে, কি, কেন? আরিফ চেয়ারের হাত তুলে ২ হাত রেখে, মুখ আর আগের মতো উগ্রতা নেই, বরং তার চোখে লুকোনো ক্লান্তি। প্রশ্ন করিস না, তুই জানিস না তুই কার সামনে দাঁড়িয়ে আছিস। মায়া কিছু বলতে গিয়েও থেমে যায়। সে জানে এ মানুষটার সামনে যুক্তি দিয়ে হারানো যায় না। তবুও তার মন চিৎকার করে বলে, সে তো ১৫ বছর আগেই চলে গিয়েছিল। আজ হঠাৎ এভাবে ফিরে এসে বলবে, চলে আয় আমার বাসায়। এসব এত সহজে হয়? আরিফ উঠে দাঁড়ায়। তার চোখে অনেক কথা বলা, বহু বছরের অভিমান। সে জানে না মায়াকে কি বলবে, বলার মতো কোনো শব্দ খুঁজে পায় না। কিন্তু তার ভেতরে আগুন এক মুহূর্তের জন্য নিভছে না। আজ বিকেলের মধ্যে হোস্টেল খালি কর। আমি নিজেই এসে তোর জিনিস নিয়ে যাব। কেউ কিছু জিজ্ঞেস করলে বলবি আমি তোর গার্ডিয়ান। নইলে তুই আজ রাত থেকে আর এখানে পড়তে পারবি না। মায়ের বুকের ভেতর কাঁপছে, মাথায় যেন ঘূর্ণিঝড় বইছে। এই মানুষটা কি
এখনও তাকে ঘৃণা করে, না ভালোবাসে? তার জন্যই তো সে দেশ ছেড়ে চলে এসেছিল। আবার সেই মানুষটি কি আজ নিজেই আশ্রয় দিতে চাইছে? কিন্তু আপনি তো আমাকে ঘৃণা করতেন, কাঁপা গলায় বলে চোখ নামিয়ে নেয় মায়া। আর চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে। ঘৃণা? না, ঘৃণা নয়। তার ভেতরে যে আগুন জ্বলছে 15 বছর ধরে, সেটা ভালোবাসার ছায়ে চাপা দেয় আগুন। কিন্তু সে কিছু বলে না। আর এই পেছনে ফিরে জানালার দিকে তাকায়। চলে যায় এখন, হোস্টেলে গিয়ে তৈরি হয়। মায়া যখন তার সুটকেস গুছিয়ে নিচ্ছে, তখন তার রুমমেট তিশা প্রশ্ন করে, তুই কোথায় যাচ্ছিস রে? আরিফ স্যারের সাথে কিছু হয়েছে নাকি? মায়া জবাব দেয় না। তিশার কথার উত্তরে মুচকি হাসে। ভেতরে ভেতরে কেমন যেন অস্পষ্ট একটা ভয়। হোস্টেলের দোতলা বারান্দা থেকে নিচে তাকিয়ে দেখে আরিফ তার গাড়ি পার্ক করে ফোনে কথা বলছে। এই দৃশ্য একদিকে রোমান্টিক, অন্যদিকে শ্বাসরুদ্ধকর। যেন জীবনেও এই একটা অধ্যায় শুরু হয়েছে আবার। অনেক না বলা কথা নিয়ে মায়া আজ এই প্রথমবারের মতো এমন কোনো বিলাসবহুল ফ্ল্যাটে পা রাখলো। তার মনে পড়ে যায় বাংলাদেশের সেই ছোট্ট বাড়িটা, যেখানে সে বিয়ের পর এক রাতও কাটাতে পারেনি। সেই ছোট্ট বিয়েটা, যেখানে কাগজে কলমে তারা ছিল স্বামী স্ত্রী, কিন্তু বাস্তবে বাস্তবে তারা দুজনের দূরান্তরে দুই প্রান্তে। আরিফ সোফার বসে ল্যাপটপে কিছু টাইপ করছে। মায়া চুপচাপ দাঁড়িয়ে, কিছুটা অস্বস্তিতে, কিছুটা ভয় নিয়ে। তোর রুমটা ওদিকে কর্নারে, দরজায় এম লেখা আছে, ওইটা তোর জন্য, আরিফ বলে, চোখ না তুলেই। মায়া ভেতরে চলে যায়। রুমে ঠিক ঢুকেই তার চোখ ছানা বড়া। সব কিছু কত সুন্দর করে সাজানো। একটা ছোট বিছানা, বুক সেলফ, স্টাডি টেবিল, টেবিল ল্যাম্প, এমনকি পিঙ্ক কার্পেট যেন আগে থেকেই প্রস্তুত ছিল। তার মনে বলে, এত কিছুর আগে থেকে কেন? সে কি জানতো আমি আসবো? পরদিন ক্লাস টাইম, সকাল 9টা। আজ আরিফ ক্লাসে কিছুটা চুপচাপ। ছাত্রছাত্রীরা খেয়াল করছে স্যারের মধ্যে অদ্ভুত পরিবর্তন। মায়া তার চিরচেনা অবস্থায় বসে, কিন্তু চোখের ভাষা এক নতুন গল্প। আরিফ ক্লাসে এসে প্রথমবার ক্লাসের মাঝে তাকায় মায়ের দিকে, বরং চোখ রাখে সিলিংয়ের কোণে। শেষ ক্লাস শেষ ক- শেষে ক্লাস শেষ করে বলল, এসিক টপিক হ্যাজ বিন আপডেট, চেক দ্য পোর্টাল। তারপর কারো দিকে না তাকিয়ে বেরিয়ে গেল। সেই মুহূর্তে এক বন্ধু ফিস ফিস করে মায়াকে জিজ্ঞেস করে, তুই কি সত্যিই স্যারের সাথে? মায়া হেসে ওঠে, তুই যা ভাবছিস তা ঠিক না, তবে যা করছিস সেটা তোর জন্য যথেষ্ট না। আরিফের ফ্ল্যাটে আরিফ কফি কাপ নিয়ে বারান্দায় বসে আছে। হালকা ঠান্ডা বাতাস। মায়া তার পাশে এসে দাঁড়ায়। আমি কি আপনাকে বিরক্ত করছি? আরিফ তার দিকে না তাকিয়ে বলে, হ্যাঁ, তুই আমার জীবনে অনেক আগে বিরক্তির কারণ হয়ে গেছিলি। কথাটা শুনে মায়া আবারও চুপ। সে জানে এই মানুষটা এখনো তাকে ক্ষমা করেনি, অথচ সে তো কিছুই করেনি। 9 বছর বয়সে তার নিজের কোনো সিদ্ধান্ত ছিল না। সব কিছুই ঘটেছিল বড়দের ইচ্ছায়। সে বলে, আমি কিছু বুঝিনি তখন, অনেক ছোট ছিলাম, আমার কিছু করার ছিল না। আরিফ এবার তাকিয়ে তার দিকে, চোখে প্রচণ্ড ক্লান্তি। তোর কিছু করার ছিল না বুঝি, কিন্তু আমার তো ছিল। আমার জীবনের সব কিছু এলোমেলো হয়ে গিয়েছিল। তুই তো একটা খেলনা জিনিস, আমার ভাগ্য ছিল না। মায়ের চোখ ভিজে ওঠে। আমি যদি পারতাম সব ঠিক করে দিতাম। আপনার মতো কাউকে এভাবে হারাতে চাইনি আমি। আরিফ কফির কাপটা জানালায় রেখে বলে, তুই চাইলে আজও পারিস। মায়া অবাক হয়, মানে? আরিফ এবার গভীরভাবে তার দিকে তাকিয়ে বলে, চুপ করে যা এখন, অনেক কথা পরে হবে। তোর সামনে একটা কঠিন পথ মায়া। আমার জীবন সহজ না, আর আমি নিজেও আর আগের মতো নই। মায়া মাথা
নয়, আমি প্রস্তুত আছি যে কোনো পরিস্থিতির জন্য। আরে চোখ বন্ধ করে একটু হাসে। তার দীর্ঘশ্বাসের মধ্যে বোঝা যায় আজ 15 বছর পর তার বুকে এক টুকরো বরফ গলতে শুরু করেছে। রাত 1টা। এখন মায়া ঘুমাতে যাচ্ছে। হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে। ফ্রম আননোন নাম্বার। টেক্সটেড, স্টে অ্যাওয়ে ফর আরিফ। ইউ ডোন্ট নো দ্য ফুল ট্রুথ। মায়ের চোখ বড় হয়ে যায়। এই নম্বরকে আরিফকে নিয়ে কি এমন লুকানো আছে সে জানে। এই নতুন জীবনের একমাত্র রয়েছে এক গহীন অন্ধকার। কিন্তু সে জানে এবার সে পিছিয়ে যাবে না, সে নড়বে না। একবার আর এবার আর ভুল হবে না।